প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিজ এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা রাজধানীর যে অসহনীয় যানজট এবং গণপরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা নগরবাসী, তাদের তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে প্রতিদিন আমরা কি পরিমাণ যানজটের শিকার হই, কত কর্মঘণ্টা আমাদের নষ্ট হয়। আমাদের না আছে হাঁটার ব্যবস্থা, না আছে ঠিকমতো গাড়িতে চলার অবস্থা। গণপরিবহনগুলো যেভাবে যার খুশি যেভাবে মাথা বাঁকা করে দিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের তো আপনারা সবাই জানেন। আমরা এই সব ব্যবস্থা এবং নগর পরিবহন এবং যানজট থেকে মুক্তি কীভাবে মিলতে পারে, দুজন অতিথি আমাদের সাথে আছে, তাদের সাথে কিছুটা আলোচনা করে বোঝার চেষ্টা করব। আমাদের সাথে যে দুজন অতিথি আছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর এস.এম. সালেউদ্দিন, নগর পরিবহন বিশেষজ্ঞ, এবং আমাদের সাথে আছেন স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। আমার মনে হয় স্থপতি ইকবাল হাবিব, আপনাকে দিয়েই শুরু করি, তারপর আমাদের ডক্টর সালেউদ্দিন, উনি বিশেষজ্ঞ, ওনার কাছ থেকে আরও শুনবো। আপনিও দীর্ঘদিন ধরে এইসব নগরায়ন নিয়ে কাজ করছেন, পরিবেশ আন্দোলন নিয়ে কাজ করছেন, এবং এই যে বিভিন্ন প্রকল্পের বা উদ্যোগের সাথে আপনি সংশ্লিষ্ট থাকেন। যেটা বলছিলাম যে আমরা প্রত্যেক দিন এই নগরে যে অসহনীয় যানজট, 1 ঘন্টার মানে 20 মিনিটের রাস্তা আমার মনে হয় 2 ঘন্টা লাগে। তো সরকারের আমরা বিভিন্ন উদ্যোগ আমরা দেখি, বিভিন্ন স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী উদ্যোগও আছে, তারপরেও কিন্তু আমরা কাজ দেখি না, সেই একই অবস্থা কেন? ধন্যবাদ। একটা অত্যন্ত জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বারবার উত্থাপিত হচ্ছে, সেইখানে আবার আজকে নতুন করে উত্থাপিত করার জন্য প্রথমে মনে রাখা দরকার যে আমাদের সমস্যাটা বহুমাত্রিক, এবং এই সমস্যার বহুমাত্রিকতার অন্যতম প্রধান কারণ হচ্ছে অত্যন্ত অল্প জায়গায় অসংখ্য মানুষ এই ডেন্সিটি পৃথিবীর যে কোনো দেশের ডেন্সিটি, যে কোনো শহরের ডেন্সিটিকে ছাড়িয়ে গেছে বহু আগে। আবার তার জন্য যে সুবিধাদি অর্থাৎ নগর অবকাঠামোর দরকার, সেটাও সাংঘাতিকভাবে অপ্রতুল। তো সেই অর্থে এটি একটি ডেন্সলি কনজেস্টেড প্রবলেমেটিক জোন। এটাকে ডিসপার্স করা প্রয়োজন। প্রতিনিয়ত সেই সমস্যার মধ্যে আরও নতুন সমস্যা যুক্ত হচ্ছে, মানুষ আসছে, যানবাহন আসছে, নতুন গাড়ি আসছে, কিন্তু সমাধানের জন্য যে একটা ঐক্যতান দরকার, ঐক্যবদ্ধতা দরকার, এবং অবশ্যই আমার সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রায়োগিক ক্ষেত্রে যে কর্মধারা তৈরি করা দরকার, এই জায়গাগুলোতে আমরা ক্রমাগত ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছি। এবং এক কথায় বলতে গেলে যে প্রকল্পগুলো, যে উদ্যোগগুলো গ্রহণ করছি, সেগুলো এক কেন্দ্রিক, এক পেশে, সামগ্রিকতা নির্ভর না, এবং সকলের সহযোগিতায় সকলকে একটা উত্তরণের জায়গায় নিয়ে যাবে, সেই প্রকল্পগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে, অথবা তাকে সেই জায়গায় পুঁজি বিনিয়োগ করা হচ্ছে না। এখন এত স্পষ্ট করে এরকম একটা কথা কেন বললাম? আমরা কিন্তু কৌশলপত্র ছাড়া এই সমস্যার সমাধানে এগোইনি। আমি ধন্যবাদ জানাই সরকারকে। এই সরকারই আগের বার কৌশলপত্র তৈরি করেছেন, পরিবহন কৌশলপত্র, যা এখন আপডেটেড হচ্ছে। আমার এই পাশের ভদ্রলোক, গুণী মানুষ, উনিও ওর সাথে যুক্ত ছিলেন, এরকম আরও অসংখ্য মানুষ। কিন্তু এই কৌশলপত্রটার মধ্যে যে প্রেসক্রিপশন দেওয়া আছে, সেই প্রেসক্রিপশনে যেগুলো গণমানুষের পরিবহন বা করিডোরগুলোকে ব্যবহার করে চলাফেরাকে গতিশীল করবে, সেই জায়গাগুলোর প্রকল্পগুলো এগুচ্ছে না। অর্থাৎ গণপরিবহন ব্যবস্থা নির্ভর, পদচারী বান্ধব নির্ভর, অগ্রাধিকার যেগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে না। কি কোথায় দেওয়া হচ্ছে? ওই তথ্যপত্রে যে অনুসন্ধানগুলো করা হয়েছে, সেখানে মোডাল শেয়ার অর্থাৎ দৈনিক যা চলাচল করছে, সেটা যদি কোন মোডে বা কোন ধারায় বা কোন বাহনে কত মানুষ চলছে সে পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে দেখা যাবে যে 6% চলাফেরা করে যেই ধারায় বা যেই বাহনে বা যেই মাধ্যমে, সেই মাধ্যমের উপরে বিনিয়োগ সব। সেটা কি? প্রাইভেট কার। এবং তার প্রবৃদ্ধি প্রায় 20 বছরে দেখানো হয়েছে 2 থেকে 3%, অর্থাৎ 8 থেকে 9% দিকে দাঁড়াবে। সেইখানে সমস্ত বিনিয়োগ, সকল পরিকল্পনা তাকে ঘিরে। কেন? কারণ যে সমস্ত জায়গা থেকে অর্থ বিনিয়োগ আসে, পুঁজি আসে, যারা আমরা বিদেশে ঘুরে বিদেশ হইতে চাই, তারা ভুলে যায় যে আমাদের ওই অর্থনৈতিক সক্ষমতা হলেও আমার যে অন্যান্য যে বিষয় রয়েছে, অনেক ছোট শহর, অনেক মানুষ, স্মার্ট গ্রোথ আমরা অটোমেটিক্যালি হয়ে আছে,
সেই জায়গায় ওই অনুকরণ করা উচিত না। তো কি হচ্ছে, প্রাইভেট কার নির্ভর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, এটা সেটা অনেক কিছু করছি। মেট্রো রেল ছাড়া এখন পর্যন্ত একটি পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থায় এগুই নাই যে জাতি। পদচারী বান্ধব যে শহর ছিল, সাইকেলের যে শহর ছিল, তাকে গলা টুটি চিপে পদচারী বান্ধবতাকে আমরা শেষ করা, সাইকেলকে উঠিয়ে ফেলা, সেই জাতি বা সেই শহরে যানজট হবে না, তো কি হবে? যে আপনার কাছে আবার আসবো যে আপনি স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের সাথে যুক্ত ছিলেন, এখন এত বছর এসে এবং আপনি দেশের বাইরেও বিভিন্ন কাজ করছেন, তা আপনি এই দেশের এই অবস্থা দেখে আপনার কেমন লাগে যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের এখন কি অবস্থা, সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এবং এতদিনে তো কিছু একটা সুফল পাওয়ার কথা ছিল, যেমন কতগুলো কথা বললেন, যেমন অগ্রাধিকার যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো হয়তো দেওয়া হয়নি, আপনি হয়তো আরো ভালো বলতে পারবেন। হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের সাথে একেবারে শুরু থেকেই জড়িত ছিলাম। আমি তখন ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ডে ছিলাম। তো আপনার স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানটা করা হয়েছিল একটা আপনার 20 বছর মেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আর কি। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা যখন শেষ হলো 2006 সালে, তখন আপনার এটাকে অনুমোদন দেওয়া হয়নি তখন। তারপর আমি একেবারে ব্যক্তিগতভাবেই আমি বলবো, এটাকে আমি সাহস করে বলতে পারি কথাটা, যে আমি তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমি এটা নিয়ে গেলাম। আমি নিজে উপস্থাপন করেছি তত্ত্বাবধায়ক সরকারের কাছে। উপস্থাপনের পরেও ওরা নীতিগতভাবে এটাকে একটা সিদ্ধান্ত মেনে নিল। মেনে নেওয়ার পর 2009 সালে যখন বর্তমান সরকার ক্ষমতায় আসলেন, সাথে সাথে আমার মনে আছে যে সেকেন্ড মান্থে আমি এটা ক্যাবিনেটে উপস্থাপন করলাম। যখন উপস্থাপন করলাম, মাননীয় প্রধানমন্ত্রী তখনই নির্দেশ দিলেন যে এই প্রজেক্টগুলোকে তোমরা হাতে নাও। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেই জিনিসটা, সেটা হলো যে এই যে 14 কোটি টাকা খরচ করে যে প্ল্যানটা আমরা করলাম, তার কিন্তু একটা পিরিয়ড ছিল যে স্বল্প মেয়াদী 5 বছরে আমরা এই কাজগুলো করব, 10 বছরে আমরা এই কাজগুলো করব, 20 বছরে এই কাজগুলো করব। কিন্তু দুঃখের বিষয় যে এই জিনিসটাকে যখন আমরা শুরু করলাম, আমরা স্বল্পমেয়াদী কাজে হাত দিয়ে এইটাকে শেষ না করেই আমরা দীর্ঘমেয়াদীর কাজ প্ল্যানগুলো আমরা নিয়ে আসলাম স্বল্পমেয়াদীর জায়গায়। এই যে একটা ইমব্যালেন্স তৈরি হলো প্ল্যানিংয়ে, মানে একটার সাথে একটা যে সমন্বয় ছিল সেই সমন্বয়হীনতা ভেঙে পড়লো। নাই, কারণ আমি আপনাকে বলি, এই ধরনের ট্রান্সপোর্ট প্ল্যানগুলো হয় কি, যে আপনাকে মানে স্টেপ ওয়াইজ আগাতে হয়। আপনি যদি একটা শহরকে মেট্রোর আন্ডারে আনতে হইলে শহরকে সেই উপযুক্ততা আসতে হয়, অর্থাৎ লেস দেন 10 মিলিয়ন পিপল হইলে সেই শহরে মেট্রো আনে না। এটা কোথাও পৃথিবীতে হয়নি এই পর্যন্ত এবং হয়ও না। এখন আপনার ধরেন তখন করার কথা ছিল কি, বাস র্যাপিড ট্রানজিট। তখন কিন্তু ঢাকার অবস্থা এরকম ছিল না, 2009 আরও অনেক পরিষ্কার ছিল, যেখানে আমরা বাস র্যাপিড ট্রানজিটগুলো আমরা করে ফেলতে পারতাম। আমরা শুরু করেছিলাম বাস র্যাপিড ট্রানজিট আপনার 2009-এর মাঝামাঝি থেকেই আমরা শুরু করেছিলাম একটা লাইন। কিন্তু দুর্ভাগ্যবশত যে এর মাঝে হঠাৎ করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, এটার দায়িত্বে ছিল ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ড। ঢাকার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ডকে বলা হলো যে তোমার যেই ক্ষমতা, এই ক্ষমতায় বিশ্বব্যাংক, এডিবি এবং আপনার জায়গা, ওরা বলে এই ক্ষমতায় আমরা তোমাদেরকে অর্থায়ন করবো না, তোমাকে আরও ক্ষমতা বাড়াতে হবে। তখন আমি চেয়ারে, আমরা এটাকে আরও ক্ষমতায়ন করার জন্য ওদের অনুযায়ী আমাদের ল মিনিস্ট্রিতে গেলাম যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং এটাকে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি করা হলো, ক্ষমতা দেওয়া হলো। কিন্তু ঢাকা কোঅর্ডিনেশন অথরিটিকে বাদ দিয়ে দেখা গেল এখানে রাজুক তার ফ্লাইওভার করা শুরু করে দিল। দেখা গেল এলজিইডি এসে হাত দিল যে আমিও কিছু কাজ করব। ওই সড়ক এসে বলল আমিও কিছু কাজ করব। এর ফলে হয়েছে কি, এই যে অ্যামালগামেশন অফ প্রজেক্টস, মানে যেটা ইকবাল হাবিব বলছেন যে ঐক্যতান, সেই ঐক্যতা না থাকলো নেই, না, ইন্টিগ্রেশনটা নেই, ইন্টিগ্রেশনটা ছিল না। অথচ আমাদের এটার ভিতরে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে আপনার পেডেস্ট্রিয়ান পলিসি ফার্স্ট, অর্থাৎ মানুষকে হাঁটতে কি ব্যবস্থা তোমরা করবা সেটা আগে কর, প্রথম কাজ এটা ছিল। আমরা সেটা হলো না কেন? মানে এটা কি, এই যে আমি আপনাকে বলছি, কোন জায়গায় কারা দায়ী? এটা আমি আপনাকে বলছি যে এটার দায়িত্ব, এটা আমি মনে করি যে এখানে পলিটিক্যাল কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু আপনি আমি প্ল্যানাররা চাইলো একটা জিনিস আর সরকার সেখানে করে ফেললো, ডিসপাইট অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন,
আপনি যদি শহরকে সবাই একসাথে না কাজ করেন এবং এইটার উন্নয়নের দিকে যদি সবাই একসাথে না যান, তাহলে আপনার কোনো দেশেও হয়নি, আমার দেশেও হবে না। আমি আপনাকে একটা ছোট্ট স্টোরি বলি। এই গত বছরের আপনার অগাস্ট সেপ্টেম্বরের দিকে আপনার সেরালিওন একটা দেশ আছে আফ্রিকাতে, সেখানে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ওর ওই ফ্রি টাউনের জন্য, ক্যাপিটাল ফ্রি টাউন আর লুঙ্গি এয়ারপোর্টের এর জন্য একটা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করার জন্য আমিও মনোনীত হয়েছিলাম। যখন ওখানে গেলাম, আমরা যখন এটা নিয়ে কাজ শুরু করলাম, ওদের যে যোগাযোগ মন্ত্রী এবং ওদের ভাইস প্রেসিডেন্ট এবং ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিয়াল, ওনারা আমাদেরকে প্রথমে বললো, আমার সাথে ব্রিটিশ কিছু লোক ছিল, বাংলাদেশে আরও একজন ভদ্রলোক ছিলেন নজরুল ইসলাম সাহেব IFICর, আমাদেরকে বললো যে আগে ভাই তোমরা আমার লোকরা বেশি বেশি করে হাঁটতে পারবে সেইটার বন্দোবস্ত করো, তারপর তোমরা গাড়ি চালাবে সেটার প্ল্যান তোমরা করো, বা স্টুয়ারি ক্রসিংয়ে তোমরা যে স্পিড বোট দিবে বা কি তোমরা অন্যান্য জলযান দিবে সেগুলো নিয়ে চিন্তা করো। অর্থাৎ মানুষকে হাঁটার যেই ব্যবস্থা, সেই ব্যবস্থাটা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে ছিল, সেই কাজটা করা হয়নি। আপনার উল্টা কি হলো, যেইটুকু আমাদের আপনার রাস্তা ছিল হাঁটার জন্য, সেগুলো সব আপনার অকুপাই হয়ে গেল আপনার বিভিন্ন ভেন্ডার্স দেওয়া, এবং যখনই ভেন্ডার্স দিয়ে ওটা অকুপাই হয়ে গেল, রাস্তার উপরে আপনার পার্কিং শুরু হয়ে গেল। তাহলে আপনি দেখেন যে একটা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান আপনার হাতে নিয়েছেন এটাকে বাস্তবায়ন করার জন্য, কিন্তু অন দ্য আদার সাইড এইটাকে যাতে না হয়, এটা যাতে না হতে পারে, সেজন্য আপনি অন দ্য আদার সাইড যারা এটার জন্য দায় দায়িত্ব যাদের ঘাড়ে, যেমন সিটি কর্পোরেশন, পুলিশ, তারা কিন্তু তাদের সেই কাজটা যথাসময়ে তখন করেনি, যার ফলে মানুষ তো আপনার প্রতিদিন ঢাকাতে বাড়ছে। এভরিথিং ইজ সেন্টার্ড ইন ঢাকা। খুলনাতে যেই ছেলেটা আপনার এ গ্রেড পায়, তাকে কেন জানি ঢাকাতে এসে ভর্তি হতে হবে। যে নাকি আপনার সুন্দরভাবে চাকরি করছে চিটাগাঙে, তার ফাদার, কিন্তু বাচ্চাগুলো পড়াবে ঢাকাতে। সুন্দর সুন্দর হাসপাতাল আছে আপনার আমাদের দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে, সে হাসপাতাল ছেড়ে আসবে ঢাকাতে। এই যে সেন্ট্রালাইজ হয়ে যাওয়া ঢাকা ফর অল অ্যাক্টিভিটিস, এইটাও কিন্তু আমাদের কেউ হাত দেয়নি। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানকে আপনি যদি বাস্তবায়ন করতে চান, আপনাকে এই সাইড কাজগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে, সেই কাজগুলো করা হয়নি। তার মানে ওই যে বিল্ডিং তৈরির মতো, মানে বিল্ডিংটা উপরে তোলার আগে তো ফাউন্ডেশনটা করতে হবে, যেগুলো আপনি বলছিলেন যে কি বলে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমি আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটা হলো যে এখন যে পর্যায়ে আসছে, কথাগুলো তো হচ্ছে যে আসলে এগুলো করা হয়নি, করা দরকার। যেমন আপনি বললেন যে ফুটপাত দখল, ভেন্ডররা দখল করে ফেলেছে, আমরা পার্কিং যেখানে সেখানে করছি, মানে এটা তো রিকশার আধিক্য, আপনি বাইসাইকেল নাই, এগুলো সব জানা কথা। আপনারা বোধহয় হাজারবার বলছেন টেলিভিশনে, এবং আপনারা যেসব স্ট্র্যাটেজিক মিটিং হয় সেখানেও বলেন, কিন্তু আসলে হচ্ছে না কেন, এবং এখন করা কি সম্ভব কিনা? আমি বিশেষ করে এই প্রেক্ষাপটে আমরা এখন নতুন 2 মেয়রকে উদ্যোগ নিতে দেখছি। ভালো একটা পয়েন্ট। আমি স্পেসিফিক্যালি বলতে চাই, অনেকগুলো অ্যাক্টর রয়েছে এই পুরো বিষয়টায়। আমি প্রধান কয়েকজন অ্যাক্টরের ব্যাপারে আমাদের সুস্পষ্ট মনোনিবেশ করতে চাই। প্রথমে মনে রাখা দরকার, এটি এই সমস্যার সমাধানে সরকারের রাজনৈতিক ইচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং রাজনৈতিক ইচ্ছা মানে সরকারের ইচ্ছা থাকলেই, রাজনৈতিক ইচ্ছা বারবার কেন জোর দিচ্ছি, এই প্রত্যেকটা লেভেলে হকার, ওখানেও রাজনৈতিক সদিচ্ছা লাগবে। এই যে অবৈধ দোকানপাট, শপিং সেন্টার, অবৈধ কার্যক্রম, সমস্ত জায়গায় যেহেতু একটা বিরাট পরিবর্তন আনতে হবে মানসিকতার, দৃষ্টিভঙ্গির, এখানে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব না, গ্রাসরুট লেভেল থেকে। এবং মনে রাখতে হবে যে নিয়ন্ত্রণহীন, মানহীন সেবা এবং প্রয়োগহীন আইনি পরিবেশ আমাদের একটা প্রধান কারণ। ওইখানেই রাজনৈতিক সচেতনতা এবং সদিচ্ছার প্রয়োজন, সামাজিক আন্দোলন দরকার। এবং এই ক্ষেত্রে যোগান এবং চাহিদা আনুপাতিক হারে সড়ক ব্যবহারের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে। এবং সেই ক্ষেত্রে যে কটা সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলিকে প্রথমে মনে রাখতে হবে গণপরিবহন ব্যবস্থা নির্ভর ব্যবস্থাপনায় যেতে হবে। এবং গণপরিবহনটা কি, খুব সংক্ষেপে যদি বলি, গণমানুষের যে পরিবহন, সেটা গণপরিবহন, যেটা স্বল্প খরচে অনেক মানুষকে দ্রুততম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, সেই ব্যবস্থাগুলোতে যেতে হবে। অর্থাৎ কমিউটার রেল, MRT, BRT, বাস র্যাপিড ট্রান্সপোর্ট, বাসকে অগ্রাধিকার দেওয়া এবং হেঁটে চলা। কিন্তু এখন যে বাস আছে, এখন এগুলো তো চলবে না, গণপরিবহন অবশ্যই না। কিন্তু এখন যে বাসগুলো আছে,
এই বাসগুলো যদি এটা আপনারা গণপরিবহন ব্যবস্থা না, না, তাহলে তাহলে এই বাসগুলো কি হবে? যাও আছে সেগুলো তো আমরা যেভাবে যত থামাচ্ছে, আপনি যখন দেখবেন যে মাথা বাঁকা করে দিয়ে থাকে, মানে যাচ্ছে তাই হচ্ছে, তাহলে এগুলো তো এটা ওয়াইপ আউট হয়ে যাবে। একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের এই বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ গাড়ি চলছে ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু বেনাপোল, তার মানে মালিকদের ইনভেস্ট করার কোনো অসুবিধা নেই। আমি একটু ক্যাটাগরিক্যালি বলি, প্রথমে বিআরটি 1-1.5 মিনিটের মধ্যে যদি এই পর্বটা শেষ করেন, আপনি আবার আসবেন। আচ্ছা, আমি শুধু বিআরটিএটা এই পর্যায়ে বলি। বিআরটি এর দক্ষতা সম্পন্ন চালক নিশ্চিত করার জন্য কার্যক্রম নিতে হবে, মানসম্মত বাহন নিশ্চিত করা, পুরনো এসব গাড়ি সরিয়ে যুক্তিসঙ্গত রুট, এই মুহূর্তে রুটের সংখ্যা অজস্র, সেটাকে কমিয়ে যুক্তিসঙ্গত রুট এবং ফ্র্যাঞ্চাইজ করে সেখানে মালিকানাগুলোকে একীভূত করা এবং যথাস্থানে যথাযথ জায়গায় স্টপেজ পরীক্ষা নিরীক্ষা করে যথোপযুক্তভাবে, এবং গণপরিবহন সক্ষম সড়কগুলিকে অবশ্যই ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে নিতে হবে। এই কটা কাজ যদি বিআরটিএ করে, এরপরে আমি ফেরত এসে পুলিশ এবং অন্যান্য বলি। পুলিশ ডক্টর সালাউদ্দিন, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে এখন সম্প্রতি আমাদের 2 মেয়রের বেশ উদ্যোগ আমরা দেখছি, বিশেষ করে এই সিটি কর্পোরেশন যানজট এবং কিভাবে করা যেতে পারে। তো একজন মেয়র বলেছেন যে এই কোম্পানি, বিশেষ করে যে পরিবহন ব্যবস্থা 5টা কোম্পানির মধ্যে সীমিত করা যায় কিনা, সেক্ষেত্রে কি সুফল পাওয়া যেতে পারে এবং আদৌ করা সম্ভব হবে কিনা। তার কারণ আমরা শুনি যে এর সাথে বিভিন্ন সংগঠন, স্বার্থান্বেষী মহল, কোটারি মহল, বিভিন্ন মানে শক্তিশালী মহল জড়িত, যেটা আপনি বলছেন রাজনৈতিক, মানে প্রত্যক্ষ রাজনৈতিক সদিচ্ছা না থাকলে করা কঠিন হবে। মেয়র কি আসলে এটা করতে পারবেন কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদের যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে আপনার ঢাকা শহরে, এই ধরনের পরিস্থিতিতে ঢাকা শহরেই একেবারে প্রথম দাঁড়িয়েছে বিশ্বে তা নয়। এই ধরনের সিটি অনেকগুলো সিটি ছিল। আমি নিজে প্রত্যক্ষভাবে আমি দেখেছি, আপনার বগোটাতে আমি দেখেছি ওরা একটা সুন্দর জিনিস করেছে যে ইমপ্রুভ বগোটা অ্যান্ড ওল্ড বগোটা, একটা জায়গা রেখে দিয়েছে মিউজিয়ামের মতো, যে বগোটা কি ছিল। কুড়িটিভে তো আমি দেখেছি যে ওদের অবস্থা কিন্তু যদিও এতটুকু করুন আপনার ছিল না, কিন্তু তারপরও একেবারেই মানে আপনার একটা হজবরল অবস্থা ছিল, কিন্তু তার ডিসিপ্লিনে নিয়ে আসছে। মেয়র মহোদয়রা যারা নতুন আসছেন, ইয়াং 2জন মেয়র আসছেন, তারা যেই কাজগুলো হাতে নিয়েছে, এই কাজগুলোই কিন্তু 2009 সাল থেকে যদি এইভাবে শুরু করতো, বেজ লেভেলে, গ্রাউন্ড লেভেলে এই কাজগুলো যদি শুরু করতো, তাহলে কিন্তু আজকে আমরা এই বিপদের সম্মুখীন হতাম না। যেমন আপনি বলছেন যে বাস, বর্তমানে যে বাসগুলো আছে, এই বাসগুলো এই ধরনের সিস্টেমে বাস পরিচালনা করে আমার মনে হয় এখন বর্তমান বিশ্বে ঢাকার বাইরে বোধ কোনো একটা শহর আছে বলে আমার মনে হয় না। 160 থেকে 200 মালিক আপনার এই 4000 4500 বাস চালায়। এর ফলে হচ্ছে কি যে এদের ভিতরে একই রুটে আপনার ইন্ট্রা কম্পিটিশন হয়ে যায়। একটা প্যাসেঞ্জারের জন্য 20টা কোম্পানি বাস পালাপালি মারামারি করে, এবং সারাটা রাস্তার যে ক্রুইজিং আপনার পথ, ওটাকে তারা দখল করে রাখে। একই কোম্পানির নামে বিভিন্ন মালিক থাকে, তো একই কোম্পানির গাড়ি, হ্যাঁ একই কোম্পানির লেখা আছে একই কোম্পানি, কিন্তু পারাপারি করে। পারাপারি করে তার কারণ হলো যে ওই একই কোম্পানির বাসগুলো ওরা ড্রাইভারদের কাছে আপনার লিজ আউট করে দেয়। ওই ড্রাইভার কি করে যে তার উপর যে নির্ধারিত অর্থটা মালিককে দিবে, ওইটা যত তাড়াতাড়ি পারে সে জোগান করে তারপর সে চেষ্টা করে তার জন্য কামাই করার। তো মেয়র মহোদয়ের কাছে যেই, আমি উত্তর সিটি কর্পোরেশনের আনিসুল হক সাহেবের কথা বলবো, আমি ওনার সাথে এখন কাজ করছি এবং ওনার সাথে যেই 2টা কাজ আমি করছি, প্রথম কাজটা হলো ইউলুপ, যেটা আমরা 7 রাস্তা মোড় থেকে আমরা গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আপনার আমরা ইউলুপ সিস্টেমে ওই গ্রাউন্ড লেভেলে আমরা ইউলুপ করবো, উঠায় না, রেইজড ইউলুপ না, গ্রাউন্ড লেভেলে করার একটাই উদ্দেশ্য যে খুব লো কস্ট এবং ফার্স্ট এটা করা যাবে। এটা কেন করা হচ্ছে যে যত্রতত্র যেখানে সেখানে কিন্তু আমরা এখন রাইট টার্ন করতেছি, এবং এই যে রাইট টার্ন করে আপনার আজকে এই যানজটের এই অবস্থাটা আমরা সৃষ্টি করছি। যেখানে সেখানেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে সব গাড়ি একসাথেই আপনার টার্ন করছে, বাসও যেখানে করছে, কারাও সেখানে করছে। এখন আমরা ইউলুপগুলো 2টা সিস্টেম ইউলুপ করছি। একটা হলো বিগার ইউলুপ, যেটা আপনার ট্রাক, বাস, বড় গাড়িগুলো যাবে, আর যেটা ছোট গাড়িগুলোর জন্য ছোট ইউলুপ। আপনার এখন ধরুন যদি আপনি কামার আতারতুকের কথাই বলেন, যে টার্নিংটা আছে, আপনি এই টার্নিংয়ে দেখবেন আপনার বাস, ট্রাক সব একসাথে আপনার ডান দিকে টার্ন নেয়। এখন আমরা এগুলাকে একেবারে সামনে নিয়ে ট্রাকগুলোকে, বাসগুলোকে আপনার ওই ফ্লাইওভারের এখান থেকে টার্ন করে এসে ইউলুপ দিয়ে
টার্ন করে ওসব বাদিক দিয়ে টার্ন নিয়ে চলে যাবে। কতদিন সময় লাগতে পারে? এইটা খুব আমরা এটার আপনার ডিজাইন ড্রয়িং শেষ করে ফেলেছি, আমরা প্রিলিমিনারি যে সার্ভে এবং স্টাডি এটাও আমরা শেষ করে ফেলেছি। আমরা আশা করছি ইনশাল্লাহ ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিক থেকে এটার কাজটা শুরু করব, আপনার ফিজিক্যাল কাজগুলো শুরু করে দেব এবং খুব জুন জুলাইয়ের দিকে আমরা শেষ করে ফেলতে পারবো, এটা আশা করছি। এটা হলো ইউলুপ। এরপর আমরা যেটা ধরছি ইউলুপ করলেই হবে না, যেটা আমাদের স্থপতি ইকবাল সাহেব বললেন, সেটা হলো এই যে ইনডিসিপ্লিনড আপনার ওয়েতে যে বাসগুলো চলে, এগুলোকে আমরা এখন বাস রুট অ্যান্ড অপারেশনাল ন্যাশনালাইজেশন আমরা করছি। রুটগুলো আপনার এখানে আপনার দেখবেন যে শত শত রুট দিয়ে দিয়েছে। আরটিসি যে পারমিশন দেয়, সেই আরটিসি আপনার যে আসে গাড়ি নিয়ে তাকেই আপনার রুট পারমিট দিয়ে দেয়, কোনো স্টাডি নাই, কোনো ধরনের তথ্য নাই, শুধু যে আসে গাড়ি নিয়ে তাকে দিয়ে। এখানে কিন্তু রাজনৈতিক একটা প্রভাবও এখানে খাটছে, যে জিনিসগুলোর থেকে বের হয়ে এসে আমরা চিন্তা করছি যে মেজর আর্টারি রোড যেই কয়টা আছে আমাদের 5-6টা আছে নর্থ সাউথ, এগুলোকে আমরা 5 থেকে 6টা কোম্পানির ভিতরে দিয়ে দিব। এটা করা সম্ভব কিনা? এটা মানে সম্ভব, তবে খুব কষ্ট হবে, একটু সময় লাগবে। কারণ প্রশ্ন তখনই আসবে, এই পুরানো গাড়িগুলো তাদেরও তো এই কোম্পানির ভিতরে ঢুকে যাবে, আমরা তো তাদেরকে হুট আউট করবো না। দে উইল অল বি মেম্বার অফ দিস কোম্পানিজ। কোম্পানিগুলো যার রং থাকবে। এখন এই গাড়িগুলো আপনার কোথায় যাবে, কিভাবে যাবে, তাদেরকে কিভাবে আমরা যে নতুন আনিস সাহেব চিন্তা করছেন যে 3,500 নতুন বাস উনি আনবেন, কিন্তু বাসগুলা আনা, এগুলাকে সংরক্ষণ করা, এগুলোকে ডিস্ট্রিবিউশন করা, যেই গাড়িগুলো আছে এগুলোকে সরিয়ে ফেলা, আপনার যেই রেভিনিউ আর্ন হবে এই রেভিনিউকে কীভাবে আপনি এদের মধ্যে ডিসবার্স করবেন, দিজ আর ভেরি ডিফিকাল্ট জব, বাট ইট ক্যান বি ডান অ্যান্ড উই উইল ডু ইট ইনশাল্লাহ। কারণ এটা সব দেশে এইভাবেই করেছে। আপনি যদি সাংহাইয়ে যান তারাও এই কাজটা করেছে, দিল্লিতে যান তারাও এই কাজটা করেছে, এবং আপনি যদি ওই কী বলে এটাকে ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলোতে যান, আমেরিকাতে যান, তারাও আপনার কয়েকটা কোম্পানির ভিতরেই নিয়ে এসে অন্য সবাই এর সাথে সম্পৃক্ত হচ্ছে। আমরা এই কাজে যাচ্ছি। জি, আমরা আবার আসবো আপনার কাছে। স্থপতি ইকবাল হাবিব, যে কথাগুলো শুনলেন শুনতে ভালো লাগলো। আমি জানি না যে কতদিন এটা করা সম্ভব, যদি আমরা সেই অপেক্ষায় থাকবো, আশা করি করতে পারবো। এর সাথে তো যে ট্রাফিক ব্যবস্থাপনা আরও তো প্লেয়ার আছে, রাইট, সেগুলোকে সমন্বয় করা, যেটা আপনার মানে শব্দটা ভালো লেগেছে, ঐক্যতান কিভাবে হতে পারে, আপনি কিভাবে বলবেন? প্রথমত একটি প্রশ্নের উত্তর বোধহয় আমাদের সকলের বোঝা দরকার যে এই পুরো অ্যাক্টরদের মধ্যে একমাত্র মেয়রগণই, নগর পিতারাই হচ্ছেন জনপ্রতিনিধি। রাজনৈতিক সদিচ্ছার যে কথা বারবার জোর দিয়ে বলছি, সেটা প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক যারা প্লেয়ার আছেন তারা কিন্তু তাকেই সবচেয়ে অগ্রাধিকারভাবে ব্যবহার করতে পারেন। এবং জনগণের যদি কথা বলি, তারও মুখপাত্র হিসেবে সেই কিন্তু একটা সমন্বয়কের ভূমিকা পালন করতে পারে। আজকে যে ঘটনাগুলি শুনলেন, মেয়র আনিসুল হক বা মেয়র সাইদ খোকন উনি কিন্তু বাস আনছেন না, উনি বাসের মালিক হবেন না, যারা বাস মালিক তারাই এই কাজগুলি করবে। উনি যেটা করবেন, মানে ওই ক্লিয়ার হওয়া দরকার, সিটি কর্পোরেশন তো আনছেন না, মানে উনি উদ্যোগ দিয়ে, ওনারা উদ্যোক্তা, সমন্বয়ক এবং নেতৃত্ব দান, এই কাজটা ওনারা করবেন। এবং এই কাজটা করার ক্ষেত্রে ওনাদেরকে মনে রাখতে হবে এটা ওনার এখতিয়ার না। তারপরে কেন করবেন? কারণ এই যে সামগ্রিকতা নির্ভর পরিকল্পনা যেহেতু কেউ করছে না, এবং ওনারা জনপ্রতিনিধি, তাগিদটা ঘাড়ের বোঝাটা ওনার কাছে রয়েছে, এবং প্রধানমন্ত্রী তাদেরকে সেই সমর্থন যোগাচ্ছেন, তাদের পক্ষে এটা করা সম্ভব। এটা ওনারা বুঝেছেন অথবা অনুভব করেছেন অথবা সেইভাবে প্রণোদিত হয়েছেন। এবং সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পুলিশকে, তাকে এই পুরো ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে। অর্থাৎ পুলিশের সিগন্যাল অনুযায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, কঠোরভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীকে তো বলেই দিয়ে এসছেন, কোনো দল টল বুঝি না, আইনকে যথাযথভাবে প্রয়োগ করেন। ট্রাফিকের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ও চাহিদা নির্ভর সড়ক ভলিউম স্টাডি করে সেই অনুযায়ী ডিজিটাল টেকনোলজি নির্ভর একটা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা তৈরি করা। আবার হাত দেখলাম, দূর দেখলাম, অদ্দূর জাম আছে, হাত দিয়ে তুলে দিলাম, পিছনে যে কি অবস্থা, যারা আমরা ভুক্তভোগী তারা আমরা জানি।
ওই মানুষটির পক্ষে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ধোঁয়া খেয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। কিন্তু ডিজিটাল ব্যবস্থা দিকে তো আমরা যেতে চেয়েছিলাম, আমরা সেটা তো কার্যকর হয়নি। ওই যে সেটা আবার দায়িত্ব দিয়েছেন আপনি আবার সিটি কর্পোরেশনের হাতে, আর ওরা তখন এটাকে অসহযোগিতা করেছে, যদিও স্বীকার করবে না, সত্য অসহযোগিতার কারণে এটা হয় নাই। আমি মনে করি পুলিশকেই সেই দায়িত্ব দেওয়া হোক, নিয়ন্ত্রণটা সেই পুলিশকেই দেওয়া হোক। আচ্ছা, আরেকটা আসলে তো এত বিষয় আছে, আমাদের সময় খুব কম। একটা প্রসঙ্গ আমরা দেখলাম যে আসছে, কোন এক মেয়র বলেছেন যে, 2 মেয়রই হয়তো বলেছেন যে এই যে জোর নাম্বার গাড়ি নামানোর ক্ষেত্রে যেটা দিল্লির উদাহরণটাকে তারা টেনে আনার চেষ্টা করেছেন। আমি আবারও বলছি, দিল্লি বা ম্যানিলা, সিয়েরা লিওন বা নিউ ইয়র্ক ইজ নট আওয়ার সলিউশন। আমাদের সলিউশন আমাদের মতো করে, আমাদের চিন্তা করে বের করতে হবে। এবং আমি সাধুবাদ জানাই যে মেয়ররা সেটা করতে শুরু করেছেন। আমাদের যদি ডানের লেনকে ডান দিকে যাওয়াটা বন্ধ করার জন্য নিজস্ব পদ্ধতি বার করতে হবে, তবে বিশেষজ্ঞদের দ্বারাই যেন সেটা হয়, যারা প্রকৌশলগতভাবে এটাকে দেখছেন তাদের মাধ্যমে হয়। আমার মনে হলো বাংলাদেশে যেটা হয়, সবাই ডাক্তার, আপনি যদি কাউকে গিয়ে বলেন আমার ঘাড়ে ব্যথা করে, অ্যান্টিবায়োটিক শুধু বলে দিবে, কিন্তু সে অত ডাক্তার না। আমাদের সড়ক ব্যবস্থা কিন্তু এই অবস্থা চলছে, এটা একটা অরাজকতা। সবাই মনে করে আমি সব কিছু বুঝি, সব কিছু জানি। আমরা মনে করি এই সলিউশনের ক্ষেত্রে এই মানুষগুলো যে তথ্য নির্ভর সমাধান দিচ্ছেন, তাকে যেন প্রায়োগিক ক্ষেত্রে আমরা রাজনৈতিক সদিচ্ছায় প্রয়োগ করি। সবশেষে বলবো, প্রত্যেকের নিজ নিজ জায়গায় নিজ নিজ কাজ রয়েছে। এই কাজগুলো সমন্বিত করার দায়িত্ব যদি মেয়ররা নেন এবং প্রত্যেকে তার তার জায়গায় কাজ করা শুরু করেন, এই সরকারের এই অনুমোদিত পরিবহন কৌশলপত্র হয়তো খুব শিগগিরই বাস্তবায়িত হবে। এবং যে প্রকল্পগুলি চলছে সেই প্রকল্পগুলির প্যারালালি আমরা যদি দ্রুত গণপরিবহন এবং পথচারী বান্ধবতায় জোর না দেই, এই প্রকল্পগুলি করার ক্ষেত্রেও আমাদের অবর্ণনীয় দুর্দশা হবে। আমি অন্য একটা এক্সাম্পল বলি, এমআরটির কাজ চলছে, মাত্র শুরু হয়েছে। এগুলি যেন আর ব্যাপকভাবে হবে, এই সড়কগুলো চরম অবস্থায় চলে যাবে। ব্যবস্থা আপনাকে যে তুলছেন, আমি সালাউদ্দিনের কাছ থেকে শুনে এসে আমরা আপনার কাছ দিয়ে শেষ করব। সেটা হলো যে এই যে মেট্রো রেল কাজ শুরু হয়েছে, আমরা দেখি যে ফ্লাইওভারের কাজ শেষ হয়নি এবং ফ্লাইওভারের নকশা নিয়ে অনেক কথা আছে, ভুল ভ্রান্তি হচ্ছে, আবার রিডিজাইন করতে হচ্ছে। তো এই যে একবার ফ্লাইওভারের কাজ করতে যে আমাদের অনেক রাস্তা দখল, অনেক জ্যাম তৈরি হচ্ছে, আবার মেট্রো রেল সেটা একটা প্রয়োজনীয় জিনিস, কিন্তু এইটা যে সামনে 2-3 বছর তো এটা লাগবে। এই যে একটা দুর্ভোগ হবে, সেই বিকল্প ব্যবস্থা কি হবে, কোন চিন্তা আছে? প্রথমেই আপনি ইকবাল সাহেব প্রথমেই বলছেন যে ইটস এ ভেরি কনজেস্টেড সিটি, এটা আনপ্ল্যান্ড একটা সিটি। এবং এই সিটিতে আমরা শুধু প্রথম থেকেই চিন্তা করছিলাম যে আমরা মানুষের বসবাস করার জন্য শুধু ঘরবাড়ি তৈরি করেছি, এবং এই যে ঘরবাড়ি তৈরি করতে যে এর জন্য যে প্রয়োজনীয় রাস্তার পরিমাণ এটা আমরা রাখিনি, এটা বহুবার আমরা বলেছি। এখন এই কারণেই কিন্তু স্ট্রাকচার যেগুলো আমরা সুপার স্ট্রাকচারগুলো নিয়ে আসার চেষ্টা করছি এখন, যেগুলো আমাদের প্রয়োজন আছে কিন্তু অপ্রয়োজনীয় এগুলো একটাও না। এখন আমাদের দুর্ভোগ কিছুটা হবে, এটা মানুষকে মেনে নিতে হবে। এই দুর্ভোগটা যেই সময়টুকুর জন্য হবে, এই সময়টুকুর জন্য মানুষকে মেনে নিতে হবে। কিন্তু একটা জিনিস খুব দুর্ভাগ্যজনক, যে আমি এখন লক্ষ্য করছি যে আপনারা দেখবেন যে এই যেখানে এই স্ট্রাকচারগুলোর জন্য কিছুটা দুর্ভোগ মানুষ পাচ্ছে, একই সাথে আপনার দেখবেন যে ওই মিরপুর রোডে দেখবেন যে হঠাৎ করে আপনার রাস্তার মাঝ দিয়ে আপনার সেই ওয়াসার বিরাট বিরাট পাইপ দিয়ে আপনার খনন করে কাজ শুরু করে দিচ্ছে। এই যে কাজগুলো, এগুলো অবশ্যই আমার মনে হয় একটা সমন্বয় ইনস্টিটিউট আছে, কোঅর্ডিনেশন অথরিটি, তাদের মাধ্যমে যে এই কাজগুলো যদি সমন্বয়হীনতা ভাবে এইভাবেই চলতে থাকে। এই সমন্বয়হীনতা আমার তো মনে হয় আমি ছোটবেলা থেকে আমি শুনে যাচ্ছি। শুনেন, এটা কিন্তু আমাদের বড় কেন এই সেই ঐক্যতান হচ্ছে না, সমন্বয় হচ্ছে না কেন? সিটি কর্পোরেশন করে, আবার রাজুক করে, যার যার খুশি মতো। এখানে কি মানে শুনেন, এটার একটা কারণ, যার যার খেলার জায়গা হয়ে গেছে। না, এটার কারণটা হলো আপনি হয়তো কয়েকদিন ধরে শুনছেন যে মেয়র মহোদয়রা বলছেন যে ওয়াসাকে মেয়রের আন্ডারে দেওয়া হোক, তো এই জিনিসগুলো কিন্তু ওনারা হঠাৎ করে বলছেন না, এই সিস্টেম কিন্তু বাইরেও আছে। আমি পৃথিবীর অনেক দেশেই দেখেছি যে মেয়রের আন্ডারে এই কাজগুলো আছে। কেন আমাদের শহরগুলিতে আছে, আমাদের ময়মনসিংহ শহরে, আমাদের অন্যান্য শহরগুলিতে, কিন্তু ঢাকা শহরে তো নাই। জলের নিষ্কাশন এবং জল সরবরাহ সবই তো পুরসভার অধীনে। এখন যার ফলে কি হয়েছে জানেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানই চাচ্ছে যে সুযোগ আসছে কিছু মেগা স্ট্রাকচারে আমরাও হাত দিই। এইটা সরকারকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এটাকে বন্ধ করতে হবে। আমার স্পষ্ট মনে আছে, আমরা যখন BRT-3 যেটা নাকি ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে হচ্ছিল, যেটা উত্তরার থেকে আপনার সদরঘাট যাওয়ার কথা,
মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট, আমি যখন উপস্থাপন করি উনি বলছিলেন তোমরা এটা গাজীপুর নিয়ে যাও। সেটা 2009 সালের কথা, কিন্তু আজ হলো 2016। 2016তেও এসেও এই একটা বিআরটি প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং তার ডাইরেক্ট আপনার ইনস্ট্রাকশন থাকা সত্ত্বেও আমরা করতে পারিনি। না পারার বড় কারণ হলো এই সমন্বয়হীনতা। কারণ আমি যতটুকু জানি এখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে আমি যেখান দিয়ে তোমার এটা নিচ্ছি সেখানে হঠাৎ করে রাজুক থেকে আবার একটা ফ্লাইওভার হওয়ার চেষ্টা করছে, সুতরাং আমি এখন এটাকে ফাইন্যান্স করতে পারবো না, আমি যাচ্ছি না। তোমরা আগে তোমাদের ভিতরে সমন্বয় আনো, কিভাবে আমি যাব। এই জিনিসগুলোর ভিতরে যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু আমাদের দুর্ভোগ সামনে আরও বেশি হবে। আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে মানুষ কষ্ট পাবে কিছু সময়ের জন্য, এটা আমার দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। এবং যে হাতির ঝিল এবং যেই স্যাটেলাইট সিটিগুলো হচ্ছে এগুলো যাতে আনপ্ল্যান্ড আর না হয়, এগুলো যাতে এমন করে হয় যেখানে নাকি 30% জায়গা আপনার ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য রাখা হয়। আমি আরেকটা প্রশ্নের উত্তর দিই আপনাকে। এই কথাটা প্রায় অনেকেই বলে অড ইভেন নাম্বার। অড ইভেন নাম্বারে আসতে হইলে আপনাকে সে উপযুক্ত পজিশনে আসতে হবে, নিয়ন্ত্রণে থাকতে। আপনি যদি এখন অড নাম্বারটা বন্ধ করে দেন, অর্থাৎ 50% গাড়ি কিন্তু আপনার বন্ধ হয়ে গেল, এই 50% গাড়ির প্যাসেঞ্জারকে আপনি কিভাবে যাবে কি? সেজন্য আপনার গণপরিবহন এই পজিশনে আসতে 20 বছর কাজ করতে হয়েছে। তারা যখনই আপনার মেট্রো এবং বিআরটি করে ফেললো তখনই তারা অড ইভেন নাম্বারে চলে গেল। যে আপনাকে অনেক ধন্যবাদ। 1 মিনিট সময় আছে আপনার হাতে, আপনি শেষ করবেন। যে আপনি যে কথাটা সবসময় বলেন যে পথচারী বান্ধব হাঁটার জায়গা তো নাই, এটার জন্য আসলে এখন কি করা উচিত সেটা বলে আপনি। ওকে, আমি শুধু একটা জিনিস বলি যে সামনের দিনগুলি খারাপ, এর মানে এই না যে আমি অপরিকল্পিতভাবে চুপচাপ বসে থাকবো। সামনের দিনগুলি খারাপ, সেজন্য আমাকে আরো পরিকল্পিত, আরো নিয়ন্ত্রিত ব্যবস্থায় যেতে হবে এবং সেক্ষেত্রে পথচারী বান্ধবতা একটা অন্যতম প্রধান বিকল্প পথ হতে পারে। আমাদের পুরো যে ট্রিপ তার 40% বেশি মাত্র 1.5 কিলোমিটার, এবং এই 1.5 কিলোমিটার মানুষ হেঁটেই যেতে পারে। আমরা মনে করি যেই সড়কগুলিতে অল্প কিছু সড়কে এই এমআরটি যাবে, সেই সড়কগুলির নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই ওই সড়কগুলোকে র্যাপিড বাসের জন্য অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হোক, প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হোক। 1, 2, ওই সমস্ত জায়গার ফুটপাথগুলো অন্তত পদচারী বান্ধব করার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করার জন্য প্রাধান্য দেওয়া হোক। অর্থাৎ ওই প্রকল্পগুলির কাজ শুরু করার আগেই আমরাও প্রস্তুত যে যা কিছু রয়েছে তাই নিয়ে, সে বঙ্গবন্ধু সে ভাষণের মতো তাই নিয়ে আমরা প্রস্তুত থাকলাম। ফলে যেটা হবে, যদি 100% দুর্ভোগ হয় সেটা কমিয়ে আমরা 20 ভাগে নামিয়ে আনতে পারবো। মানুষের দুর্ভোগকে বিকিয়ে জিম্মি করে কোনো প্রকল্পই মানুষ গ্রহণ করবে না, এবং সেটা যতই আপনার কাছে দৃশ্যমান উন্নয়ন মনে হোক। একটি কথা মনে রাখতে হবে, এমআরটি যখন শেষ হবে তখন এমআরটি মাত্র 3% গণপরিবহনের মানুষকে ধারণ করবে মাত্র, এবং বাস তখনও ধারণ করতে পারবে 63%। এটা তাদেরই সমীক্ষা, এমআরটির সমীক্ষা। অতএব যেই 63% এই মানুষগুলিকে ধারণ করবে, সেই বাস সার্ভিসটাকে, বাস র্যাপিড ট্রান্সপোর্টেশন ব্যবস্থাকে, বাস নির্ভর ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে এক্ষুনি চালু করা দরকার। যে উদ্যোগ মেয়ররা নিয়েছেন সেই উদ্যোগে প্রধানমন্ত্রীর আরও শক্তিশালী পদক্ষেপ বা অংশগ্রহণ থাকবে এই বিশ্বাস রাখছি। আর পদচারী বান্ধবতার জন্য মেয়ররা অবিলম্বে নজর দেবেন এই প্রত্যাশাটা করছি। এই জন্যে সামনের দিনগুলি ভালো করার জন্যই বোধহয় আমাদের সকলের অনেক ধন্যবাদ। আমরা মেয়র মহোদয় দুইজন যে উদ্যোগ নিয়েছেন, আমরা দেখি যে দুইজন মেয়র বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করছে, এটা খুব একটা ভালো। তারা এই কথাগুলো শুনছেন এবং এই উদ্যোগ সফল হোক এবং অন্তত যানজট থেকে নগরবাসী কিছুটা মুক্ত পাক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই অনুষ্ঠান আপনারা আমাদের অনলাইনেও দেখতে পারবেন ntvbd.com এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।